প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আমি দেব স্যার তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 2 গতি। গতি অধ্যায়ের আমরা পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 5টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এসো আমরা শুরু করি। আমাদের টপিকস হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। তাহলে পরন্ত বস্তু কি জিনিস এটা আগে আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান থেকে, স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তুকে আমরা বিনা বাধায় নিচের দিকে করতে দেই, তাহলে সেই বস্তুকে বলা হয় পরন্ত বস্তু। ইংরেজিতে বলা হয় ফলিং বডিস। আর এই পরন্ত বস্তুর যে গতি, সেই গতির নাম হলো পরন্ত বস্তুর গতি। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর সময়ে আমরা খেয়াল করব যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করবে, এছাড়া আর কোনো বলই ক্রিয়া করবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় সেই ত্বরণের নাম হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর যে শর্তগুলো আছে আমরা কি বলেছি? ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান থেকে এবং স্থির অবস্থান থেকে পড়তে হবে এবং বিনা বাধায় পড়তে হবে, এবং ওই বস্তুর উপর শুধুমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরন্ত বস্তু কাকে বলে তা একটু পরিষ্কার করি। ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান থেকে বিনা বাধায় যদি কোনো বস্তুকে নিচের দিকে ছেড়ে দেই, তাহলে ওই বস্তু অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে পতিত হবে, এবং এই বস্তুকে বলা হয় পরন্ত বস্তু, এবং এই বস্তুর গতিকে বলা হয় পরন্ত বস্তুর গতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে আমরা দেখলাম অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে, এবং অভিকর্ষ ত্বরণ এর দিক যেদিকে, ওই বস্তুর গতির দিকও সেদিকে। আর পরন্ত বস্তু কি হচ্ছে? ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থান থেকে নিচের দিকে পড়তেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে আমরা উচ্চতা হিসেবে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শুরুতেই আমরা গতির সমীকরণের সাথে তুলনা করে পরন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণটা কি হবে এটা আমরা একটু আলোচনা করে নিই। আমরা এখানে দেখি গতির সমীকরণ, আর এই পাশে আমরা লিখব পরন্ত বস্তুর গতির সমীকরণ। পরন্ত বস্তুর গতির সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, গতির সমীকরণ তোমাদের মনে 4টি ছিল, তাই না? এর মধ্যে আমরা 3টা নিয়ে আলোচনা করব। প্রথমেরটা ছিল v সমান u প্লাস এটি। 2 নম্বরটা ছিল s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। 3 নম্বরটা ছিল v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে বলেছি 4টি গতির সমীকরণের মধ্যে আমরা 3টা নিয়ে আলোচনা করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলেছি যে ত্বরণ হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে এ এর পরিবর্তে
আমরা কি লিখব? অভিকর্ষ ত্বরণ জি, এর পরিবর্তে জি এবং এস এর পরিবর্তে এইচ ব্যবহার করব। তাহলে পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে 1 নম্বর সমীকরণটা সেটা হবে v সমান ইউ প্লাস জিটি। 2 নম্বরটা হবে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আর 3 নম্বরটা হবে ভি স্কয়ার ইকুয়াল ভি স্কয়ার প্লাস 2gh। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি। 1 নম্বরে ছিল ভি সমান ইউ প্লাস এটি, এর জায়গায় আছে জি। 2 নম্বরে ছিল এস, তাহলে এস এর জায়গায় এইচ, তারপরে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এর জায়গায় আছে জি, তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আর 3 নম্বরে ছিল ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, 2 ইনটু a এর জায়গায় জি ইনটু s এর জায়গায় h, তাহলে 2g, তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরন্ত বস্তুর গতির সমীকরণ আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর সংজ্ঞায় আমরা কিন্তু বলেছি যে স্থির অবস্থান থেকে বস্তুকে ফেলতে হবে। যদি স্থির অবস্থান থেকে ফেলবো তাহলে আদি লিখতে শূন্য, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান 0 প্লাস জিটি, অতএব ভি সমান জিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, এটাকে আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান স্থানভেদে পরিবর্তিত হয়, তবে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.80 বা 9.81। প্রিয় শিক্ষার্থীরা, সেই অর্থে আমরা বলতে পারি জি হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাহলে আমরা বলতে পারি অতএব ভি সমানুপাতিক টি। প্রিয় শিক্ষার্থীরা, এটা লেখার একটা উদ্দেশ্য আছে, আমরা পরবর্তীতে বুঝবো। আমরা যদি এইখানে আসি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এইচ ইকুয়াল এই ইউটি, ইউ এর মান শূন্য হলে একটু বা হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হাফ ও ধ্রুব সংখ্যা, কারণ হাফের মান হলো 0.5, এটার মান অপরিবর্তনীয়। আবার জি ও ধ্রুবক, তাহলে হাফ ও ধ্রুবক, জি ও ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক টি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 3 নম্বরে আসি। ভি স্কয়ার ইকুয়াল এই ইউ স্কয়ারের পার্থক্য শূন্য, তাহলে 2gh। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান রুট অফ 2gh। প্রিয় শিক্ষার্থীরা, 2 আর জি ধ্রুব সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি অতএব ভি সমানুপাতিক রুট অফ এইচ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতির সমীকরণ থেকে পরন্ত বস্তুর গতির সমীকরণ আমরা তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরন্ত বস্তুর গতির যে 3টা সমীকরণ আছে, সমীকরণ 3টা আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর সম্পর্কে উনি 3টা সূত্র প্রদান করেছেন। এই সূত্র 3টাকে পরন্ত বস্তুর সূত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী গ্যালিলিও উনি বলেছেন স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা, উনি শর্ত দিয়েছেন যদি যে স্থানে আমরা এই পরীক্ষাটি করব ওই স্থানে ঘর্ষণ বল, বায়ুর বাধা ইত্যাদি কোনো বাধাই থাকবে না, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ থাকবে। এই অর্থে আমরা বলতে পারি এক টুকরো পাথর এবং এক টুকরো লোহা, এক টুকরো কাগজ যদি আমরা একই সাথে নিচের দিক ফেলে দিই, তাহলে প্রত্যেক বস্তুকে একই সময় মাটিতে পৌঁছানোর কথা, কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি প্রথমে
অর্থাৎ যার ভর বেশি, পাথর এবং লোহা প্রায় একই সময়ে পড়বে, এরপরে কাগজ অনেক পরে পড়বে। কারণ কি? কারণ এখানে বায়ু বাধা কাগজ, লোহা এবং পাথর প্রত্যেকটা বস্তুর গতিকে বাধাগ্রস্ত করতেছে, কিন্তু কাগজের ভর অত্যন্ত কম বলে সে মাটিতে দেরিতে পড়তেছে। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী গ্যালিলিও তিনি বলেছেন কি, এমন জায়গায় পরীক্ষা করতে হবে যেখানে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ ছাড়া অন্য কোনো বল থাকবে না। যদি আমরা এমন কোন স্থানে এই পরীক্ষাটা করতে পারি, তাহলে আমরা অবশ্যই দেখব যে ভিন্ন ভিন্ন ঘরের বস্তু একই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে ফেলে দিলে তারা একই সময় মাটিতে পড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তাহলে প্রথম সূত্র আমরা শিখলাম। গ্যালিলিও পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রে বলেছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ 2 নম্বর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে পরন্ত বস্তুর গতির যে প্রথম সূত্রটা, এটা আমরা গতির প্রথম সূত্র থেকে আমরা ড্র করেছিলাম এবং সেখান থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে ভি সমানুপাতিক টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পরন্ত বস্তুর গতির সমীকরণ মূলত রৈখিক বস্তুর গতির সমীকরণ থেকেই তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রে বলেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আবার বলছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, ওই সময়ের বর্গের আমরা যদি ধরি যে অতিক্রান্ত দূরত্ব h আর সময় হচ্ছে t, তাহলে সময়ের বর্গ মানে t স্কয়ার, তাই দূরত্ব সমানুপাতিক সময়ের বর্গ মানে h সমানুপাতিক t স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সমীকরণ থেকে এই যে s রৈখিক গতির যে সূত্র s সমান ut প্লাস হাফ at স্কয়ার, সেখান থেকে পরন্ত বস্তুর গতির সূত্র আমরা পেয়েছি h সমান ut প্লাস হাফ gt স্কয়ার। এখান থেকে কিন্তু আমরা প্রমাণ করেছি যে h সমানুপাতিক t স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম পরন্ত বস্তুর গতির সূত্র রৈখিক বস্তুর গতির সূত্র থেকে এসেছে এবং পরন্ত বস্তুর যে সূত্রগুলো সেগুলো পরন্ত বস্তুর গতির সমীকরণ থেকে প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমাদের সাথে আবার আগামী দিন আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।